কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবার। সালটা 1866, অক্টোবর মাসের 2 তারিখ। একটা ছেলে জন্মালো। নাম রাখা হলো কালীপ্রসাদ চন্দ্র। ছোটবেলা থেকেই পড়াশোনায় মারাত্মক শার্প। স্কুলে ফার্স্ট বয় হওয়াটা ছিল ওনার রেগুলার হ্যাবিট। কিন্তু এই ছেলেটির মন পড়ে থাকতো অন্যদিকে, এক অন্য জগতে। সংস্কৃত আর ফিলোসফির প্রতি ছিল এক অদ্ভুত টান। বয়স যখন মাত্র 18, 1884 সালে ওনার জীবনে একটা টার্নিং পয়েন্ট এলো। তিনি একদিন এক বন্ধুর সাথে দক্ষিণেশ্বরে গেলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে দেখা করতে। সেই প্রথম দেখা, আর প্রথম দেখাতেই কালীপ্রসাদ বুঝতে পারলেন তিনি তার জীবনের দিশা খুঁজে পেয়েছেন। শ্রী রামকৃষ্ণ ওই তরুণ ছেলেটির ভেতরের আগুনটা চিনতে ভুল করেননি। ওনার চোখে ছিল জ্ঞানের তৃষ্ণা, স্পিরিচুয়াল হাঙ্গার। শ্রীরামকৃষ্ণ কালীপ্রসাদকে দেখেই বললেন, তুই তো অনেক দিন ধরেই আমার আপনার লোক, এতদিন আসিসনি কেন? সেই দিন থেকেই কালীপ্রসাদের জীবনটা অন্য খাতে বইতে শুরু করল। তিনি রেগুলার দক্ষিণেশ্বরে যেতে শুরু করলেন। পড়াশোনা চলছিল, কিন্তু মন পড়ে থাকতো গুরুর কাছে। শ্রীরামকৃষ্ণের সহজ কথা, গভীর দর্শন কালীপ্রসাদের মনে গেঁথে যেতে লাগল। তিনি শিখছিলেন অদ্বৈত বেদান্তের কঠিন তত্ত্ব, ভেরি কমপ্লেক্স আইডিয়াস, কিন্তু শ্রীরামকৃষ্ণের মুখে শুনলে মনে হতো এর চেয়ে সহজ আর কিছু নেই। 1886-তে শ্রীরামকৃষ্ণ দেহ রাখলেন। গুরুর আদর্শকে বাঁচিয়ে রাখতে নরেন্দ্রনাথ, মানে আমাদের স্বামী বিবেকানন্দের নেতৃত্বে একদল তরুণ শিষ্য বরাহনগরে এক পুরনো ভাঙা বাড়িতে এসে উঠলেন। সেখানেই তারা সন্ন্যাসের দীক্ষা নিলেন। কালীপ্রসাদ চন্দ্রের নতুন নাম হলো স্বামী অবেদানন্দ। এরপর শুরু হলো পরিব্রাজক জীবন। পায়ে হেঁটে কপরদকশূন্য অবস্থায় সারা ভারত ঘুরে বেড়ানো, হিমালয়ের গভীরে তপস্যা করা, নানান সাধুসন্তের সাথে শাস্ত্র আলোচনা করা। এইভাবেই কেটে গেল প্রায় 10টা বছর। এই 10 বছরে তিনি ভারতের আত্মাটাকে চিনেছিলেন, আপন করেছিলেন, বেদান্ত ফিলোসফির সাথে নিজেকে একেবারে মার্জ করে ফেলেছিলেন। ওদিকে তখন স্বামী বিবেকানন্দ আমেরিকায় একাই সংগ্রাম করছেন। 1893-এর শিকাগো ধর্মসভায় ঝড় তোলার পর একা হাতে পাশ্চাত্যে বেদান্ত প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। কাজটা হিউজ, একা মানুষের পক্ষে ইম্পসিবল প্রায়। তিনি বুঝলেন তার একজন এমন গুরু ভাইকে দরকার, যিনি বেদান্তের জ্ঞানে পণ্ডিত, যুক্তিবাদী আর ইংরাজিতে কথা বলতে ফ্লুয়েন্ট। কার কথা মনে আসবে? অফকোর্স অবেদানন্দ। বিবেকানন্দ চিঠি লিখলেন, ডাক পাঠালেন লন্ডনে। 1896-এ স্বামী অবেদানন্দ পাড়ি দিলেন বিলেতে। সেখানে গিয়েই লেকচার দেওয়া শুরু করলেন। তার প্রেজেন্টেশন, তার লজিক, তার আপন করার ক্ষমতা, লন্ডনের মানুষ অবাক হয়ে গেল। এমন সহজ করে বিজ্ঞানের উদাহরণ দিয়ে বেদান্তের কথা তারা আগে শোনেনি। লন্ডনে 1 বছর থাকার পর 1897-এ স্বামী বিবেকানন্দের ডাকে তিনি চলে গেলেন নিউ ইয়র্কে। তখন বিবেকানন্দ ভারতে ফিরবেন, তাই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির পুরো দায়িত্বটা তিনি তুলে দিলেন স্বামী অবেদানন্দের হাতে। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। প্রায় 25 বছর, 1897 থেকে 1921 পর্যন্ত তিনি আমেরিকাতেই ছিলেন। এই সময় যা তিনি আমেরিকাকে বেদান্তের আলোয় ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু আমেরিকার জার্নিটা তেমন স্মুথ ছিল না। তিনি যখন প্রথম নিউ ইয়র্কে পৌঁছান, হাতে একটা পয়সাও ছিল না। কিন্তু ওনার ছিল অদম্য উইল পাওয়ার আর গুরুর ওপরে বিশ্বাস। তিনি লেকচার দিতেন, ক্লাস নিতেন। ধীরে ধীরে ওনার কথা শোনার জন্য মানুষের ভিড় জমতে লাগলো। তিনি শুধু আধ্যাত্মিক কথাই বলতেন না, তিনি কথা বলতেন সায়েন্স নিয়ে, সাইকোলজি নিয়ে, ইভলিউশন নিয়ে। তিনি দেখালেন আধুনিক বিজ্ঞান আর হাজার হাজার বছর পুরনো বেদান্তের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, বরং দুটোই একই সত্যের কথা বলছে, জাস্ট ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। তিনি আমেরিকা, কানাডা, মেক্সিকো জুড়ে ঘুরে বেরিয়েছেন, হাজার হাজার লেকচার দিয়েছেন। তিনি ছিলেন একজন পাওয়ারফুল ওরেটর। তার লেখা বই যেমন রিইনকার্নেশন, স্পিরিচুয়াল আনফোল্ডমেন্ট, সেলফ নলেজ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রচণ্ড আলোড়ন ফেলে দিয়েছিল। ম্যাক্স মিউলারের মতো স্কলারও ওনার জ্ঞানের প্রশংসা না করে পারেননি। তিনি পাশ্চাত্যের মানুষকে বোঝাতে পেরেছিলেন যে ধর্ম মানে শুধু অন্ধ বিশ্বাস নয়, ধর্ম একটা সায়েন্স, দ্য সায়েন্স অফ রিয়েলাইজিং দ্য সেলফ। 25 বছর পর 1921-এ যখন তিনি ভারতে ফিরলেন, তাকে দেখার জন্য বেলুর মঠ থেকে শুরু করে কলকাতা ময়দান পর্যন্ত মানুষের ঢল নেমেছিল। সবাই দেখতে চেয়েছিল সেই মানুষটিকে যিনি বিদেশের মাটিতে
একা হাতে ভারতের আধ্যাত্মিক পতাকা তুলে ধরেছিলেন। ভারতে ফিরে আসার পর তিনি নিজের মতো করে কাজ করতে চাইলেন। তিনি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ বেদান্ত মঠ 1923 সালে কলকাতায়। পরে দার্জিলিংয়েও এর একটা ব্রাঞ্চ খোলা হয়। ওনার ভিশন ছিল একটু আলাদা। তিনি বেদান্তের চর্চা আর প্রচারের উপর স্পেশালি জোর দিতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে ফিলোসফি আর সায়েন্স একসাথে চলবে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন, লিখেছেন, লেকচার দিয়েছেন, মানুষকে পথ দেখিয়েছেন। 1939 সালের 8ই সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার কাজ আজও বেঁচে আছে। স্বামী অবেদানন্দ শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, একজন যুগাচার্য, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা মজবুত ব্রিজ। তিনি দেখিয়ে গেছেন কি করে নিজের সংস্কৃতির উপর দাঁড়িয়ে সারা পৃথিবীকে আপন করে নিতে হয়। তিনি প্রমাণ করে গেছেন ট্রু স্পিরিচুয়ালিটির কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি হয় না।